আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় সুধীবৃন্দু, যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা, আর আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অনুযায়ী ছুটি সম্পর্কে এবং ছুটির প্রাপ্যতা সম্পর্কে বিভিন্ন বিষয়, ছুটির বিভিন্ন ধরনের ছুটি সম্পর্কে আজকে কথা বলবো। তো এখানে বাংলাদেশ সার্ভিস রুলস এবং এই নির্ধারিত ছুটি বিধিমালা 1959 নিয়ে এই ছুটি সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী অন্তর্ভুক্ত আছে। তো প্রথমে আসি এই বিশেষ করে নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অনুযায়ী ছুটির প্রকারভেদ। বিভিন্ন প্রকার ছুটি আছে, কিন্তু যেমন এখানে আমি লিখে দেখাইনি, তারপর আমি বলছি বিভিন্ন প্রকার ছুটি এই বিধির আলোকে। যেমন অর্জিত ছুটি, অসাধারণ ছুটি, অক্ষমতাজনিত বিশেষ ছুটি, অধ্যয়ন ছুটি বা শিক্ষা ছুটি যাকে বলে, সঙ্গ নিরোধ ছুটি, প্রসূতি ছুটি যাকে ম্যাটারনিটি লিভ বলে, চিকিৎসাকালীন ছুটি, এরপরে বিশেষ অসুস্থতাজনিত ছুটি, অবকাশ বিকাশের ছুটি, বিভাগীয় ছুটি, প্রাপ্যতাবিহীন ছুটি, অবসরোত্তর ছুটি, বাধ্যতামূলক ছুটি, বিনা বেতনের ছুটি, নৈমিত্তিক ছুটি, সাধারণ ও সরকারি ছুটি, শ্রান্তি ও বিনোদন ছুটি এবং নির্বাহী আদেশে সাধারণ ছুটি ও ঐচ্ছিক ছুটি। এখানে কিন্তু এই সাধারণ ছুটি মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে নির্বাহী আদেশে সাধারণ ছুটি এবং ঐচ্ছিক ছুটি। এই ছুটির প্রকারভেদের মধ্যে এইগুলি অন্তর্ভুক্ত আছে। এবার ছুটির তো একটি বিষয় বলে রাখি, এই প্রশ্নটি ছুটির প্রকারভেদ মানে বিভিন্ন প্রকার ছুটি বিশেষ করে উল্লেখ করো এই ধরনের 1959 নির্ধারিত বিধিমালা আলোকে যদি বলে, তাহলে এইগুলি যেগুলি বললাম এইগুলির নাম লিখে দিব। এরপরে আসি প্রাপ্যতাবিহীন ছুটি। নির্ধারিত ছুটি বিধিমালা 5(1) এই অর্থাৎ বিধি 5(1) প্রাপ্যতাবিহীন ছুটি সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? ছুটি না পাওয়া, প্রাপ্যতাবিহীন ছুটি বলতে কি বুঝি লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে ছুটি না পাওয়া সত্ত্বেও, না থাকা সত্ত্বেও একজন স্থায়ী কর্মচারীকে ভবিষ্যৎ সমন্বয়ের শর্তে ব্যক্তিগত বিশেষ কারণে বা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অবসরোত্তর ছুটির ক্ষেত্র ব্যতীত প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করে থাকেন। অর্থাৎ ছুটি পাওনা নাই, কিন্তু বিশেষ কারণে বা মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা হয়ে থাকে। এছাড়া আরও বলা হয়েছে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ 12 মাস এবং মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সর্বোচ্চ 3 মাস পর্যন্ত অর্ধগড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট যদি থাকে তাহলে 12 মাস, এবং মেডিকেল সার্টিফিকেট যদি না থাকে তাহলে 3 মাস অর্ধগড় বেতনের ছুটি, হাফ বেতনের ছুটি পাবে, মঞ্জুর করা যেতে পারে। এবার আসি অসাধারণ ছুটি। এই যে 9(3) অসাধারণ ছুটি সম্পর্কে বলা হয়েছে, এবং এই প্রশ্নটি 15 বার এসেছিল পরীক্ষায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো কী বলা আছে? অসাধারণ ছুটি বলতে এখানে অসাধারণ ছুটি যার জন্য ছুটিকালীন বেতন প্রদেয় নয়। অর্থাৎ অসাধারণ ছুটির ক্ষেত্রে ছুটিকালীন সময় যিনি ছুটিতে থাকবেন তিনি বেতন পাবেন না। যে কোনো সরকারি কর্মচারীকে বিশেষ ব্যবস্থার প্রেক্ষিতে এই প্রেক্ষিতে প্রদান করা যেতে পারে। এই ছুটি থেকে বিয়োগ করা হয় না। সাধারণত যখন বিধিমতে অন্য কোনো ছুটি প্রাপ্য নয় বা অন্য কোনো ছুটি যদি প্রাপ্য না থাকে, তখন এই অসাধারণ ছুটি প্রদান করা হয়ে থাকে। যখন বিধিমতে অন্য কোনো ছুটি প্রাপ্য না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মচারীকে লিখিতভাবে আবেদন জানায়, এবং অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে অসাধারণ ছুটি এককালীন 3 মাস আর মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এই অসাধারণ ছুটি হয়ে থাকে। এই প্রশ্নটি 15 বার এসেছিল পরীক্ষায়, ডিপার্টমেন্টাল পরীক্ষায়। এরপরে আসি
অর্জিত ছুটি এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদিও 6বার এসেছে, প্রশ্নটা বেশি আসেনি, মাত্র 6বার এসেছে, তারপরেও প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জিত ছুটি টিকা আকারেও অনেক সময় আসে অর্জিত ছুটিটা। এখন অর্জিত ছুটিটা কিন্তু এই বিএসআর পার্ট 1-এর বিধি 145-এ বলা আছে, ভালো করে লক্ষ্য করি। এই যে বিভিন্ন প্রকার ছুটি, প্রাপ্যতাবিহীন ছুটি, অসাধারণ ছুটি, এইগুলি বলা আছে নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এ, কিন্তু অর্জিত ছুটিটা আবার বলা আছে বিএসআর পার্ট 1 বিধি 145-এ। খেয়াল রাখতে হবে, কিন্তু অনেকে এতে কনফিউশন করে ফেলে এই দুইটার মধ্যে, সেই জন্য বলছি, আবারও বলছি, নির্ধারিত ছুটি বিধিমালাতে 3টে আছে, এখানে 3টা টপিকস আছে। একটা হচ্ছে বিভিন্ন প্রকার ছুটি, প্রাপ্যতাবিহীন ছুটি, অসাধারণ ছুটি। আর অর্জিত ছুটি থেকে শুরু করে পরেরগুলি বিএসআর অর্থাৎ বাংলাদেশ সার্ভিস রুলস এর পার্ট 1 বিধি 45 থেকে শুরু করে অন্যান্য বিধিতে বলা আছে। যেমন অর্জিত ছুটি কি? কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয় তাকে অর্জিত ছুটি বলা হয়। অর্থাৎ কাজের সময় যত বৃদ্ধি পাবে তার উপর ভিত্তি করে অর্জিত ছুটি জমা হয়। অর্জিত ছুটি 2 প্রকার: পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি এবং অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি বলতে কি বুঝি? যখন কোনো কর্মচারী ছুটি ভোগ করার সময় সম্পূর্ণ বেতন পান তখন তাকে পূর্ণ গড় বেতন ছুটি বলা হয়। অর্থাৎ ছুটির জন্য যে নির্ধারণ সময় তার জন্য সে পূর্ণ বেতন পাবে। একজন কর্মচারী কর্মকালে প্রতি 11 দিনের জন্য 1 দিন গড় বেতনে ছুটি অর্জন করেন। যারা পূর্ণ গড় বেতনে ছুটি পান, অর্জিত ছুটি অর্জন করেন, তারা 11 দিনে 1 দিন ছুটি জমা হয় তাদের। এবং ছুটি অর্জনের হার হচ্ছে 1/11, অর্থাৎ 1/11 এটা বোঝায়, অথবা 11-এর 1 যাই বলি না কেন, মানে 11 দিনের জন্য 1 দিন করে ছুটি জমা হবে। এই ছুটি একটানা 4 মাস পর্যন্ত জমা থাকে। এই ছুটিগুলো একটানা 4 মাস পর্যন্ত জমা থাকে। এই ছুটি এককালীন 4 মাসের অধিক ভোগ করা যায় না। অর্থাৎ 4 মাস পর্যন্ত জমা থাকে, তাই একজন 4 মাসের অধিক এই ছুটি ভোগ করতে পারে না। এবার আসি অর্ধ গড় বেতনের ছুটি। অর্ধ গড় বেতনের ছুটি হচ্ছে যে ছুটিকালে অর্ধ গড় বেতনের সমান ছুটিকালীন বেতন পান তাকে অর্ধ গড় বেতনের ছুটি বলা হয়। একজন কর্মচারী কর্মকালে প্রতি 12 দিনের জন্য 1 দিন, 12 দিনের জন্য 1 দিন অর্ধ গড় বেতনের ছুটি পান, অর্থাৎ 12 দিনে 1 দিন। গড় বেতনে হচ্ছে পূর্ণ গড় বেতন হচ্ছে 11 দিনে 1 দিন, এখানে 12 দিনে 1 দিন, এটুকু মনে রাখবো একটু। এই ছুটি জমা হওয়ার কোনো নির্দিষ্ট সীমা নেই, জমা হতেই থাকবে এই ছুটি। মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বাধিক 12 মাস পর্যন্ত গড় বেতনের ছুটি পূর্ণ গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। তারপরে পরের বিষয়, এই হচ্ছে আমাদের অর্জিত ছুটি। এসব আবার একটি বিষয় আছে, যেমন অর্জিত ছুটির হিসাব সংরক্ষণ, পূর্ণ গড় বেতনের ছুটি, এগুলি আমি স্কিপ করে যাচ্ছি। শিক্ষা ছুটি সম্পর্কে এবার কথা বলবো। বিএসআর পার্ট 1-এর বিধি 194 শিক্ষা ছুটি সম্পর্কে বলা আছে। এখানে মূলত আমি যেগুলো টপ ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি, সবগুলো লিখি না এখানে, এগুলো ইম্পর্টেন্ট। শিক্ষা ছুটিটা কিন্তু 13 বার এসছে পরীক্ষায় ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে এই প্রশ্নটি 13 বার এসেছে, কম কথা না কিন্তু, 13 বার, তাই না? গুরুত্বপূর্ণ প্রশ্নটি। শিক্ষা ছুটি কি? বিএসআর পার্ট 1-এর 194 বিধিতে শিক্ষা ছুটি সম্পর্কে বলা আছে। শিক্ষা, জনস্বাস্থ্য বা গণপূর্ত বিভাগ অন্যান্য বিভাগের অফিসারদের বিজ্ঞান বা কারিগরি বিষয়ে কোনো কোনো কিছু অধ্যয়নের জন্য এই শিক্ষা ছুটি মঞ্জুর করা হয়ে থাকে। যাদের চাকরি 5 বছর পূর্ণ হয়নি বা 3 বছরের মধ্যে অবসর গ্রহণের সম্ভাবনা রয়েছে, এই ছুটি তাদের জন্য এই ছুটি মঞ্জুর করা হয় না এবং এই প্রকার ছুটি হিসেবে বিয়োগ হয় না। অর্থাৎ শিক্ষা ছুটি কিন্তু ছুটি থেকে বিয়োগ হবে না। এবং শিক্ষা ছুটি সাধারণত এই যাদের চাকরির মেয়াদ 5 বছর পূর্ণ হয়নি তারাও পাবে না, আবার সামনে 3 বছরের কম সময় আছে যাদের, 3 বছর পরে যারা 3 বছরের কম সময়ের মধ্যে যারা এলপিআরে চলে যাবে তারাও পাবে না, এটা একটা শর্ত। এছাড়াও এবার শিক্ষা ছুটির সম্পর্কে আরও কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানার চেষ্টা করি, লক্ষ্য করি।
কেবলমাত্র এই শিক্ষা ছুটি সরকার মঞ্জুর করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে অর্ধ গড় বেতনে অতিরিক্ত ছুটি নেওয়া যেতে পারে। জনস্বার্থে প্রতি লক্ষ্য রেখে এককালীন সর্বোচ্চ 12 মাস এই ছুটি ভোগ করা যায়। সমগ্র জীবনে ছুটির মেয়াদ মোট 2 বছরের বেশি হবে না। এখানে বলছে একটানা 12 মাস পর্যন্ত, মানে 1 বছর ছুটি ভোগ করা যায় অর্ধ গড় বেতনে, অর্ধেক বেতন পাবে। এবং সেই ক্ষেত্রে সর্বোচ্চ চাকরি জীবনে মোট 2 বছরের বেশি হবে না। তবে ক্ষেত্র বিশেষে বিশেষ করে 5 বছর পর্যন্ত এই ছুটি ভোগ করা যায় ক্ষেত্র বিশেষে। এছাড়াও এই সম্পর্কে আরও বলা হয়েছে যে আবেদন যথাযথভাবে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোর্সের পূর্ণ বিবরণ দিতে হবে, কোন কোর্স আমি করতে যাচ্ছি, কোর্সের ফি সংক্রান্ত তথ্যাদি কর্মচারী বহন করবে, অর্থাৎ কর্মচারী তথ্যর যে ফি সেটা বহন করবে। তবে ক্ষেত্র বিশেষে সরকার তা বিবেচনাপূর্বক প্রদান করতে পারে। যেমন সরকার যদি নিজ দায়িত্বে পাঠায় তাহলে তো সরকার নিজেই দেবে। কোর্স শেষে সার্টিফিকেট সরকারের নিকট দাখিল করতে হবে এবং অধ্যয়ন ছুটি ভোগকালে অর্ধগড় বেতনে ছুটিকালীন বেতন প্রাপ্য হবে। এবং অধ্যয়ন ছুটি ভোগকালে যখন ভোগ করবে তখন অর্ধগড় বেতনে ছুটি পাবেন। এবার আসি নৈমিত্তিক ছুটি। আচ্ছা, নৈমিত্তিক ছুটির প্রশ্নটা 3 বার এসেছে। শিক্ষা এসেছে 2 বার, স্বাস্থ্য ক্যাডারে এসেছে 1 বার। নৈমিত্তিক ছুটি, নৈমিত্তিক ছুটি বিএসআর পার্ট 1 বিধি 195তে নৈমিত্তিক ছুটি সম্পর্কে বলা আছে। অ্যাকচুয়ালি নৈমিত্তিক ছুটিটা কিন্তু কোনো ছুটি না। নৈমিত্তিক ছুটি চাকরি বিধিমালার স্বীকৃত কোনো ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটির অনুপস্থিতিতে কাজের অনুপস্থিতি হিসেবে গণ্য হয় না। এবং কেউ যদি সিএল নিয়ে বা নৈমিত্তিক ছুটি নিয়ে ছুটিতে যায়, তিনি অনুপস্থিত থাকবেন না, তিনি সিএল হিসেবে থাকবেন, নৈমিত্তিক ছুটি হিসেবে থাকবেন। এই ছুটিতে অনুপস্থিত কর্মকর্তার কার্য পালনের জন্য কোনো বিশেষ করে বদলির ব্যবস্থা করা যায় না। অর্থাৎ এই ছুটিতে অনুপস্থিত কর্মকর্তার কার্য প্রদানের জন্য কোনো বদলির ব্যবস্থা করা যায় না। এছাড়াও এই সম্পর্কে আরও বলা হয়েছে, পঞ্জিকা বর্ষে একজন কর্মচারী 20 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারে সর্বোচ্চ, একসঙ্গে 10 দিনের বেশি পারে না। তবে পার্বত্য জেলা অঞ্চলে 20 দিন পর্যন্ত পায়। নৈমিত্তিক ছুটি শুক্রবার বা অন্য কোনো সরকারি ছুটির দিনের পূর্বে এবং পরে সংযুক্ত করার অনুমতি দেওয়া যেতে পারে, তবে উভয় দিকে সরকারি ছুটির সহিত সংযুক্ত করা যাবে না। নৈমিত্তিক ছুটি বর্ধিতকরণের কোনো বিধান নেই। নৈমিত্তিক ছুটিকে যদি নিয়ে যায় সেটি বাড়ানোর কোনো এক্সটেনশন করার কোনো বিধান নেই। এইগুলি হচ্ছে নৈমিত্তিক ছুটি সম্পর্কে বলা আছে। নৈমিত্তিক ছুটিটা 3 বার এসছে পরীক্ষা। আরেকটা প্রশ্ন খুব বেশ কয়েকবার এসছে, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঙ্গ নিরোধ ছুটি। সঙ্গ নিরোধ ছুটি, এটা বিএসআর পার্ট 1 বিধি 196 বলা আছে। সঙ্গ নিরোধ ছুটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই প্রশ্নটি 7 বার এসছে, বিভিন্ন পরীক্ষায় 7 বার এসছে সঙ্গ নিরোধ ছুটি। সঙ্গ নিরোধ ছুটি সরকারি কর্মচারীদের, বিশেষ করে পরিবারের বা তার বাড়ির কোনো বাসিন্দাদের সংক্রমণ রোগ হলে, যেমন বসন্ত রোগ, কলেরা রোগ, টাইফয়েড, তারপরে প্লেগ, এছাড়াও এক সময় করোনা ছিল। তো এই ধরনের রোগ যদি হয় তাহলে সে এই প্রতিষ্ঠানে আগমনে তার নিষেধ জারি করার মাধ্যমে এই ছুটি প্রদান করা হয়ে থাকে, তাকে সঙ্গ নিরোধ ছুটি বলে। 21 দিন পর্যন্ত এই সঙ্গ নিরোধ ছুটি দেওয়া যায়, তবে বিশেষ ব্যবস্থায় 30 দিন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান এই ছুটি মঞ্জুর করতে পারেন। মানে 21 দিন পর্যন্ত, তবে বিশেষ অবস্থার ক্ষেত্রে 30 দিন পর্যন্ত হয়ে থাকে। এই ছুটির সাথে অন্য ছুটি সংযুক্ত করা যেতে পারে। এই প্রকারের ছুটি হিসেবে বিয়োগ করা হয় না, অর্থাৎ ছুটির হিসাবের জন্য এগুলো কর্মকাল হিসেবে গণ্য হয়। সঙ্গ নিরোধ ছুটি যতদিন থাকবেন সেটি সে ছুটি হবে না, সেটি তার কর্মকাল হিসেবে গণ্য হবে, কারণ এটা তো বিশেষ করে জনস্বার্থে তাকে ছুটি দেওয়া হয়েছে, জনগণের স্বার্থে। সেজন্য এই ছুটি বিয়োগও হয় না, আবার ছুটির সময় প্রতিষ্ঠানে কর্মরত আছেন হিসাবে গণ্য করা হয়। এরপরে আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই বহি বাংলাদেশ ছুটি। এটা কম এসছে পরীক্ষা, খুব একটা আসেনি। এই যে ম্যাটারনিটি লিভ, এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা এসছে, 6 বার এসছে এই পরীক্ষায়। বিধি 197তে, বিএসআর পার্ট 1 বিধি 197তে এই ম্যাটারনিটি লিভ সম্পর্কে বলা হয়েছে, বা
মাতৃত্বকালীন ছুটি যাকে বলে। এই প্রশ্নটি 6বার এসেছে পরীক্ষায়, বিগত পরীক্ষাগুলোতে বিভিন্ন পরীক্ষায়। শিক্ষা এসছে একবার, না শিক্ষা এসছে 2বার, একবার ফার্স্ট পার্টে একবার সেকেন্ড পার্টে, আর স্বাস্থ্যতে এসছে একবার, স্বাস্থ্য এসেছে 1 2 3 4বার। এই 6বার এসছে এই প্রশ্নটি। তো কি বলেছে ম্যাটারনিটি লিভ সম্পর্কে লক্ষ্য করি। এখানে বলা আছে, বিধানে বলা আছে, কোনো মহিলা কর্মচারী সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর যে ছুটির জন্য আবেদন করেন তাকে ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতি ছুটি বলা হয়। অর্থাৎ কোনো মহিলা সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ বরাবর ছুটির জন্য আবেদন করার মাধ্যমে যে ছুটি মঞ্জুর করে থাকেন তাকে প্রসূতি ছুটি বলা হয়। ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি 6 মাস পর্যন্ত, সর্বোচ্চ 6 মাস আর কি, মাতৃত্বকালীন ছুটি 6 মাস। সমগ্র চাকরিকালে 2বারের বেশি এই ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি পাবেন না। ম্যাটারনিটি লিভ বা প্রসূতি ছুটি ছুটি হিসাবে বিয়োগ হয় না, মাতৃত্বকালীন ছুটিটা ছুটি হিসাবে বিয়োগ হয় না। এছাড়াও আরও কিছু তথ্য আছে, সেটি হচ্ছে বিভিন্ন সময় সরকারি কর্মচারীদের ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে পূর্ণ বেতনে বেতন পান। অস্থায়ী বা শিক্ষানবিশ ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে তারা ছুটি প্রাপ্য হবেন। অস্থায়ী কর্মচারী এবং শিক্ষানবিশ কর্মচারী বিশেষ করে সরকারি, তারাও কিন্তু এই মাতৃত্বকালীন ছুটি পাবেন। সমগ্র ছুটিকালে ছুটিতে যাওয়ার প্রাক্কালে উত্তোলিত বেতনের হারে সে পূর্ণ বেতন পাবেন। মানে ছুটি যাওয়ার সময় যে বেতন ছিল সেই বেতন হারে তিনি পূর্ণ বেতন পাবেন। এইগুলি এক্ষেত্রে একটা বিষয় আছে যে গর্ভবতী হওয়ার সপক্ষে তার ডাক্তারি সার্টিফিকেট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, তাই না? তারপরে 6 মাসের জন্য তিনি প্রয়োজনীয় ছুটি মঞ্জুরের জন্য প্রয়োজনীয় আরও যে সমস্ত দরখাস্তের তারিখ উল্লেখ সহ সব কিছু ঠিকঠাক মতো করতে হবে আবেদন। এই হচ্ছে এই ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি। এছাড়া আরও একটি প্রশ্ন অনেক সময় আসে যে চিত্ত বিনোদন, এই যে শ্রান্তীয় বিনোদন ভাতা বা বিনোদন ছুটি যাকে বলি আমরা, সরকারি চাকরি, এই যে শ্রান্তীয় বিনোদন ভাতা বিধিমালা 1979, এইখানে এই শ্রান্তীয় বিনোদন ভাতা সম্পর্কে বলা হয়েছে, বিনোদন ছুটি সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু ওই বিএসআর পার্ট 1-এ বলা নেই, এটা বলা আছে আলাদা একটা অংশে। এই যে সেই বিধিমালাটা হচ্ছে সরকারি চাকরি বিধিমালা 1979, কিন্তু শ্রান্তীয় বিনোদন ভাতা বিধিমালা এটা, ঠিক আছে? এটা আচরণ বিধিমালা বা অন্য কিছু নয়, শান্তি বিনোদন ভাতা বিধিমালা 1979-তে বলা আছে। এটা একবার এসেছিল শিক্ষায় প্রথম পত্রে 2013 সালে এই প্রশ্নটি একবার এসেছিল, তাই একটু আলোচনা করতেছি। লক্ষ্য করি, বাংলাদেশ চাকরি বিধিমালার শর্ত অনুযায়ী একজন সরকারি কর্মচারী এই শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করতে পারবেন। চাকরিকালে ধারাবাহিকভাবে 3 বছর পূর্ণ হতে হবে, অর্থাৎ 3 বছর পর 3 বছর পূর্ণ হলে তিনি শ্রান্তি বিনোদন ভাতা পাবেন। প্রতি 3 বছরে 15 দিন ছুটি এবং এ প্রকার ছুটি মঞ্জুর করা যাবে। 15 দিন ছুটি মঞ্জুর করার পাশাপাশি এই ছুটির থাকাকালীন সময় ছুটিকালীন বেতন ছাড়াও 1 মাসের মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ 1 বেসিকের সমান ওই বিনোদন ভাতা পাবেন, ওই বিশেষ করে শ্রান্তি বিনোদন ভাতা যাকে বলে। এবং চিত্ত বিনোদন ছুটি বা এবং শান্তি বিনোদন ছুটি গ্রহণ করা না হলে বিনোদন ভাতা পাবেন না। এখানে একটি কথা বলা আছে যে কেউ যদি টাকা পেতে চায়, শান্তি বিনোদন ভাতা পেতে চায় 1 মাসের বেসিকের 3 বছর পর তাহলে তাকে কিন্তু ছুটি নিতে হবে, ছুটি ছাড়া হবে না। বিষয়টা তো ভালোই, তাই না? ছুটিও পাবে, টাকাও পাবে। যাই হোক, সুন্দর বিষয়। এরকম হলে তো ভালোই হয়, মনে হয় যেন 3 বছর আসতেছেই না। যেমন আমি এই যে এই এখন চলে কিন্তু মার্চ মাস, ডিসেম্বর মাসে 3 বছরের আবার পূর্ণ হলে একটি শান্তি বিনোদন ইনশাল্লাহ পাবো, তাই না? তো এই ছিল আজকের আলোচনা। তো মূলত ছুটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিশেষ করে আরও এখানে আরও অনেক ধরনের ছুটি ছিল, কিন্তু আমি মূলত এই যেগুলি পরীক্ষা আসার মতো ওইগুলো আলোচনা করেছি, ওইগুলি আলোচনা করেছি। তো
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।